ভারতবাসীরা কি প্রথম থেকেই খুব গরিব ছিল? না। একটা সময় ছিল যখন ভারত ছিল পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একেবারে প্রথম সারিতে। ইতিহাসবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের গবেষণায় জানা যায়, পয়লা খ্রিস্টাব্দ নাগাদ ভারত পুরো পৃথিবীর মোট জিডিপির প্রায় 32% দখল করেছিল। একবার ভাবুন তো, রোম, মিশর, চীন সব দেশ তখন ভারত থেকে পণ্য কিনত। মানে ব্যবসায় ভারত ছিল সর্বশ্রেষ্ঠ। আমাদের রেশম, মশলা, বস্ত্র, সোনার উপর কাজ বিদেশে ভীষণই সাদরে গ্রহণ করা হতো। আজকের ভিডিওতে থাকছে ভারতের উত্থানের কাহিনী, আর কিভাবে আমরা ভারতবাসীরা তৃতীয় বিশ্বের দেশ হয়ে গেলাম এত বড় লোক হওয়া সত্ত্বেও। ভারতের ইতিহাস যেন এক বিশাল রঙিন চিত্রপট, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বোনা হয়েছে সমৃদ্ধি, ঐশ্বর্য আর মহিমার গল্প। সেই রামায়ণ মহাভারতের পৌরাণিক যুগ থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, মুঘল এবং জগৎ শেঠদের রাজবংশ, সব যুগেই ভারত ছিল ধন সম্পদ, জ্ঞান আর সংস্কৃতিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। রামায়ণ মহাভারতের সময় ধন সম্পত্তি মানেই শুধু সোনা রূপো ছিল তা নয়, জ্ঞান, ন্যায়, সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদের প্রতীক। রাবণের লঙ্কা ছিল সোনার প্রাসাদে ভরা একেবারে স্বপ্ন রাজ্য, আর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ছিল রাজকীয় ঐশ্বর্যের নিদর্শন। এই যুগ থেকেই ভারতকে ধনবান আর জ্ঞান সমৃদ্ধ সভ্যতা হিসেবে দেখা হতো। এরপরে মৌর্য সাম্রাজ্য, একত্রীকৃত সমৃদ্ধির যুগ। চন্দ্রগুপ্ত মৌর্য ও তার উত্তরসূরিদের হাতে ভারত প্রায় প্রথম সুবিন্যস্ত প্রশাসনে পরিণত হয়, অর্থাৎ অখণ্ড ভারত। রাজস্ব, বাণিজ্য, মুদ্রা ব্যবস্থা একত্রিত হয়ে পুরো উপমহাদেশে বাণিজ্যকে সহজ করে তোলে। কৌটিল্যের অর্থশাস্ত্র সেই সময়ের অর্থনীতি, কর নীতি, বাণিজ্য নিয়ন্ত্রণের একটা দলিল। এখানে কৃষি, খনিজ, শিল্পগোষ্ঠী গিল্ডস, এই সবগুলো কিন্তু মৌর্য অর্থনীতিতে আরও শক্তিশালী করে তোলে। আলেকজান্ডার এবং তার সেনাপতি সেলুকাস, তারা খ্রিস্টপূর্ব 326 নাগাদ কিন্তু পাঞ্জাবে লুটপাট চালায় আর সোনা, রূপো, হাতি, রেশম, গয়না লুণ্ঠন করে নিয়ে যায়, যার মূল্য ছিল ওই সময় প্রায় 50 কোটি টাকা। ভারত কিন্তু শুধু যে ঐশ্বর্যপূর্ণ একটা দেশ ছিল তা তো ঠিক, এবার সেই ঐশ্বর্য দেখে সবারই লোভ জন্মায় যে এখান থেকে তাহলে লুটপাট করাই যায়। ভারতে কিন্তু এরকম প্রত্যেকটা সময় প্রচুর বিদেশি শক্তি এবং তারা কিন্তু এসে ভারতে লুটপাট চালিয়েছে এবং বিপুল পরিমাণে সম্পত্তি ভারত থেকে নিয়ে গেছে। আজকে ভিডিওতে থাকছে সেই গল্পটাই। এরপর গুপ্ত সাম্রাজ্য। ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যের সময়। গুপ্ত যুগকে বলা হয় একেবারে গোল্ডেন এজ। বিজ্ঞান, গণিত, সাহিত্য, শিল্প, অর্থনীতিতে এই সময় ছিল অসাধারণ উন্নতির। ভারতের বাণিজ্য রোম, মিশর ও দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। গুপ্ত রাজারা প্রচুর সোনার মুদ্রা তৈরি করেছিল, যেটা একটা সমৃদ্ধ নগর সভ্যতা বা শিল্পোন্নয়নের প্রমাণ। এই সময়ও মোহাম্মদ গজনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সোমনাথ মন্দির, যেটা গুজরাটে আছে, কনৌজ, মথুরা এই সব স্থানে লুটপাট চালায়, আর সেখান থেকে সোনার মূর্তি, রত্ন, মন্দিরের ধন সম্পত্তি সব দখল করে নিয়ে যায়, যার মূল্য প্রায় 200 কোটি টাকা। এরপরে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি, তিনি তরাইন, দিল্লি অঞ্চলে লুটপাট চালায়। রাজপুতদের রাজকোষ, গয়না, সোনা এই সব মিলিয়ে প্রায় 100 কোটি টাকার সমমূল্য সম্পত্তি কিন্তু তিনি লুণ্ঠন করেন। এরপর তৈমুল্লং 1398 খ্রিস্টাব্দ, তিনিও দিল্লিতে শহরের ধনভাণ্ডার, রত্ন, সোনা, রূপো প্রায় 500 কোটি টাকার জিনিস চুরি করে নিয়ে যান। এখানে আরেকটা সাম্রাজ্যের কথা না বললেই নয়, দক্ষিণ ভারতের ঐশ্বর্য, বিজয়নগরের সাম্রাজ্য। ভারতের বিজয়নগর কিন্তু ছিল সম্পদ আর সংস্কৃতির একটা দৃষ্টান্ত। সেখানকার রাজধানী হাম্পি ছিল এক জীবন্ত মহানগর। সেখানে মন্দির, রাজপ্রাসাদ, বাজার আর শিল্পীদের শহর। তুলো, মশলা, পান পাতা ছিল রপ্তানির প্রধান পণ্য, আর এখানকার কারিগররা তৈরি করত সূক্ষ্ম গয়না আর বস্ত্র। এরপরে মুঘল সাম্রাজ্য, একেবারে ঐশ্বর্যের শিখরে তখন ভারত। আকবর থেকে জাহাঙ্গীর, শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্য পৌঁছে যায় ঐশ্বর্যের শিখরে। 1800 শতকের আগে পর্যন্ত ভারত বিশ্বের শিল্প উৎপাদনের প্রায় 28% দখল করেছিল। এই সময় টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ইস্পাত, রত্ন রপ্তানিতে ভারত ছিল অগ্রগণ্য। এই সময় কোহিনূর হিরে, ময়ূর সিংহাসন সবই ছিল একেবারে বিপুল সম্পদের প্রতীক। আর সুশৃঙ্খল কর ব্যবস্থা, মুদ্রানীতি, সড়কে যোগাযোগ এগুলো কিন্তু বাণিজ্যকে আরও শক্তিশালী করে। এই সময়ও লুটপাট হয়নি,
মনে হচ্ছে? না না, এই সময়ও অনেক বার লুটপাট হয়েছে। নাদির শাহ 1739 খ্রিস্টাব্দ, তিনিও আবার দিল্লিতে এলেন। সেখান থেকে ময়ূর সিংহাসন, কোহিনূর দরিয়া, ইনুর, সোনা, রূপো প্রায় 30,000 কোটি টাকার সমমূল্য সম্পত্তি নিয়ে চলে গেলেন। মানে পালিয়ে গেলেন, চুরি করা বলে। আহমেদ শাহ আবদালি, তিনিও 1748 থেকে 1767 খ্রিস্টাব্দে দিল্লি, মথুরা, পাঞ্জাব, সেখান থেকে সোনা, গয়না, রাজকোষ, হাতি প্রায় 2000 কোটি টাকার জিনিস নিয়ে চলে যান। এরপরে জগৎ শেঠের পরিবার। এই জগৎ শেঠ কিন্তু একেবারে বাংলার ব্যাংকিং সম্রাট। 1800 শতকে বাংলার অর্থনীতি নিয়ন্ত্রণ করতো জগৎ শেঠ পরিবার। মানে পুরো এত বড় বাংলা, তখন তো অবিভক্ত বাংলা ছিল, তো সেই বিশাল বাংলার অর্থনীতি এই একটা পরিবার কিন্তু নিয়ন্ত্রণ করত। কিভাবে? পাটনা থেকে উঠে এসে এই ফতেচাঁদ জগৎ শেঠ মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে পান জগৎ শেঠ উপাধি। তারা শুধু ব্যাংকারই নয়, মুঘল ও ব্রিটিশ উভয়ের অর্থনৈতিক পরামর্শদাতা আর রাজনীতির একেবারে মধ্যস্থতাকারী ছিলেন। তাদের সম্পদের মূল্য শুনলে চোখ কপালে উঠবেই। আজকের হিসেবে ছিল 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য, একেবারে অবিশ্বাস্য অঙ্ক। এবার এই লুণ্ঠনের যুগ, সমৃদ্ধি থেকে শোষণের পথে। ভারতের এই বিপুল সম্পদ কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণকারীদের আকর্ষণ করেছে। সে আর্যরা, আলেকজান্ডার হোক বা হুন কি তুর্কি, সব থেকে শুরু করে পরবর্তীকালে ইউরোপীয় উপনিবেশবাদীরা। তবে সবচেয়ে ভয়াবহ ক্ষতিকে কারা করেছিলেন জানেন? এই ব্রিটিশরা। তারা ভারতকে কাঁচামালের উৎসে পরিণত করেন আর স্থানীয় শিল্প ধ্বংস করে অর্থনীতিকে নিঃশেষ করে দেয়। দাদাভাই নওরোজি একে বলেছিলেন ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ ভারতের সম্পদ বিদেশে চলে যাওয়া। এটারই একটু ডিটেলস বলি এখানে। কিভাবে আমাদের সোনার দেশ ভারত ধীরে ধীরে তৃতীয় বিশ্বের দেশে পরিণত হলো। প্রথমে ইংরেজরা এসেছিল ব্যবসার নামে, সেটা আমরা সবাই জানি, এবং পরে কিন্তু তারা দখল করে। তাদের হাতে ছিল শিল্প বিপ্লবের শক্তি। শিল্প বিপ্লবের শক্তি মানে যন্ত্রে তৈরি কাপড়, অস্ত্র, বিভিন্ন জাহাজের অংশ, এই যে জিনিসগুলো তারা মেশিনের সাহায্যে অনায়াসে খুব তাড়াতাড়ি এবং অল্প খরচে তৈরি করতে সক্ষম হচ্ছে। এবার আমাদের এখানে তখনও সেইভাবে শিল্প বিপ্লব আসেনি, মানে মেশিন ইউজ করা হচ্ছে না। আমরা তখনও গ্রামের তাঁতের কাপড়েই বাঁচতাম, অর্থাৎ তাঁতিরা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে একটা কাপড় বানাচ্ছে। এইভাবে ব্রিটিশরা কি করলো, তাদের দেশে যন্ত্রে তৈরি যে সস্তা কাপড়গুলো বানিয়ে ভারতে পাঠাচ্ছে। ফলে আমাদের তাঁত কারিগর বা হস্তশিল্প একেবারে ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ কিন্তু কাজ হারিয়ে একেবারে গরিব হয়ে পড়ে। প্রথম দিকে এই ব্যবসাটা ভালো লাগলেও ধীরে ধীরে তাদের একটা উদ্দেশ্য কিন্তু বদলে গেল, মানে ব্যবসার নামে এসে দেশ দখল করে সম্পদ সেখান থেকে তুলে নিয়ে যাওয়া। ইংল্যান্ডের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে শক্তি বাড়ালো, আর ব্রিটিশ শাসন মানে 1757 থেকে 1947, প্রায় 200 বছর তাদের লুটের স্থান গোটা ভারতবর্ষ, বিশেষত বঙ্গ, পাঞ্জাব, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু তারা জিনিসপত্র নিয়ে চলে গেল। রাজস্ব থেকে কৃষি, শিল্প, রত্ন, রপ্তানির পণ্য, আমাদের শ্রম, সমস্ত কিছু। আধুনিক হিসেবে প্রায় এদের যদি লুণ্ঠনের হিসেবটা বলি, সেটা 45 লক্ষ কোটি টাকারও বেশি। 1757 পলাশির যুদ্ধের পরে এখানে দেশীয় নবাব হারায় তার ক্ষমতা, আর কোম্পানি বাস্তবে রাজনৈতিক শক্তি হিসেবে মাথা তুলতে পারে। এই যুদ্ধের পরে ব্রিটিশ কোম্পানি বাংলার রাজস্ব শক্তি নিয়ন্ত্রণ করে। এরকম অনেক ঘটনায় আমাদের ভাগ্য বদলানো শুরু করে দেয়। পলাশির যুদ্ধের পরেই শুরু হয় ধন সম্পদ লুটের রাজনীতি, মানে এই যে আগে বললাম ড্রেন অফ ওয়েলথ। এবার ভারতের এই যে অর্থনৈতিক পতনের 5টা বড় কারণ যদি বলি, একটা কারণ হচ্ছে জমিদারি আর কর ব্যবস্থা, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট। মানে নতুন নিয়মে জমিদাররা ধনী হয় আর কৃষকরা ঋণে জর্জরিত হয়ে জমি হারায়। এবার গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে। এবার জমির ওপর কর আর নতুন জমিদারি ব্যবস্থা, ইংরেজদের পার্মানেন্ট সেটেলমেন্ট বা স্থায়ী রাজস্ব ব্যবস্থার মতো কিছু নীতি চালু হয়। সহজ কথায় বললে তারা জমির কর ব্যবস্থাকে এমন একভাবে বদলায় যাতে জমিদারেরা বড় বড় করদাতা হয়ে যায় আর কৃষকেরা তাদের সামনে দাস বিশিষ্ট হয়ে পড়ে। করটা এমনভাবে বাড়ানো হয় যেটা একটা খারাপ ফল দেয়, মানে কৃষক যখনই স্বাভাবিক ফল পায় না তখন কর দিতে পারে না, অতএব তার ঋণের বোঝা বাড়তে থাকে। পরে সে কী করে, ঋণের বোঝা মেটাতে নিজের জমি বিক্রি করে দেয়, কখনো কখনো সে জমিটা হারিয়েও যায়। এর ফলে গ্রামে আত্মনির্ভরতা নেই, কৃষকদের দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রে কিন্তু কর ব্যবস্থা ছিল খুবই নির্দয়, মানে মানুষের ক্ষতি কিন্তু মানে একেবারে অপূরণীয়। ফলে কৃষকদের আয় কমে যায় আর গ্রামীণ বাজারগুলো ধীরে ধীরে খারাপ হতে থাকে। এবার এই ড্রেন অফ ওয়েলথ, যেটা একটু আগে বলছিলাম দাদাভাই নওরোজির কথায়,
আমাদের কাঁচামাল তারা সস্তায় নিচ্ছে আর দামি পণ্য বিক্রি করে সেটা থেকে যে মুনাফা হচ্ছে সেটা পাঠিয়ে দিচ্ছে ইংল্যান্ডে। ফলে ভারত থেকে টাকার যে প্রবাহটা একমুখী হয়ে যায়, অর্থাৎ তারা এখানের মার্কেটে এসেই জিনিসটা বেচছে এবং সেটা থেকে যে লাভ হচ্ছে সেটা কিন্তু দেশের কোনো কল্যাণে লাগছে না, সেটা সরাসরি চলে যাচ্ছে ইংল্যান্ডে। এবার পণ্য আর সম্পদ নিয়ে এই ড্রেন অফ ওয়েলথ বা ধন লুট, সহজভাবে বললে বিদেশে কাঁচামাল পাঠাচ্ছি আমরাই গ্রামীণ পণ্যের সস্তা মূল্য দিয়ে, আর বিদেশি শিল্পকর্ম দামি দামে আবার আমরাই কিনছি। মানে আমাদের এখান থেকে র মেটেরিয়াল নিয়ে যাচ্ছে, ওরা জাস্ট ওদের ওই মেশিনারিজ দিয়ে জিনিসটা বানাচ্ছে কম দামে আর বেশি দামে এসে এখানে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, আর যে লাভটা হচ্ছে সেটা পুরোটাই যাচ্ছে ইংল্যান্ডে। এই সব কারণে 1770 থেকে 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ব্রিটিশ সরকার কর আদায় চালু রাখে, তাও সাহায্যের বদলে শোষণ করতে থাকে। চতুর্থ কারণ দুর্ভিক্ষ আর আর্থিক ব্যর্থতা। ইতিহাসে অনেক দুর্ভিক্ষ হয়, কিন্তু অনেকে বলছেন যে ব্রিটিশ নীতি খারাপভাবে ইচ্ছে করে দুর্ভিক্ষ বাড়িয়েছে। ফলে ফসল বা সরকারি টাকা বিনিয়োগের কথা না ভেবে বরং সেটা থেকে আদায় চালিয়ে গেছে। তখন মানুষ খেতে না পেয়ে 1770 সালে বাংলার বৃহৎ দুর্ভিক্ষ দেখেছে। এরপরে 1943 সালেও আর এক দুর্ভিক্ষ হয়। এসব ঘটনা কিন্তু আমাদের জনপদগুলোকে একেবারে পঙ্গু করে দেয়। মানুষের জীবন, শ্রম শক্তি, সামাজিক তন্ত্র, মানে সব কিছুর ওপর স্থায়ী ক্ষতি সংগঠিত হয়। 5 নম্বর কারণ আমাদের সংস্কৃতি আর শিক্ষার পরিবর্তন। ইংরাজি শিক্ষায় নতুন দিগন্ত খুললেও পুরনো শিল্প, কারিগর, লোক সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যায়। শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির পরিবর্তন ঘটে। ব্রিটিশরা ইংরেজিতে আধুনিক শিক্ষা সহ নতুন আইনের শিক্ষা দেয়, যা ভবিষ্যতে উপকারী হলেও প্রথম দিকে পুরনো শিল্পী, সংস্কৃতি তাদের রক্ষার ব্যবস্থা কিন্তু টিকিয়ে রাখতে পারেনি। মানে রাজবাড়ি, মন্দির এগুলো আস্তে আস্তে কমতে থাকে। সেই সময়কার আর্টিস্টরা তেমন আর সমর্থন পায় না, অনেক দক্ষ কারিগরও বেকার হয়ে পড়ে। এর ফলে সংস্কৃতির নির্ভরতা বদলে গেল। লোকশিল্পের স্থান ভাগ করে নিলেন আধুনিক পদ্ধতি, কিন্তু সেই রূপ পাল্টায় অনেকে টিকে থাকতে না দিয়ে। স্বাধীনতার পর দেশটা একদম ভাঙা অবস্থায় শুরু করেছিল। প্রথমে ছিল পরিকল্পিত অর্থনীতি, স্টিল, তেল, কৃষি, শিক্ষা, মানে সব কিছু একেবারে শূন্য থেকে আবার গড়া শুরু করা। কিন্তু সেই লাইসেন্স রাজ, অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ ব্যবসাকে অনেকটা ধিমে তালে পাঠিয়ে দেয়। তারপরে আসে 1991 সালের অর্থনৈতিক সংস্কার। ভারত বাজার খুলে দেয়, বিদেশি বিনিয়োগ আসে, মানে আইটি কোম্পানি আস্তে আস্তে তৈরি হয় এখানে। পরিষেবা খাতে বিপ্লব ঘটে, দারিদ্র্য কমতে শুরু করে, কিন্তু বৈষম্য একটা থাকেই। আজ ভারতের অর্থনীতি বিশ্বের শীর্ষ 5-এ, কিন্তু এই উত্থানের পেছনে আছে একটা দীর্ঘ সংগ্রাম। প্রাচীন ঐশ্বর্য থেকে উপনিবেশের শোষণ আর আজকের পুনর্জন্ম। এই গল্প আমাদের শেখায় যে দেশ শিক্ষা, প্রযুক্তি আর ন্যায়ের ভিত্তিতে এগোয় তার সম্পদ আর কেউ লুটতে পারে না। স্বাধীনতার পর ভারত শুরু করে নতুন করে গঠনের পথ। উপনিবেশের ক্ষত থাকলেও আজ ভারত আবারও বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। 1991 সালের অর্থনৈতিক উদারীকরণের পর থেকে তথ্য প্রযুক্তি, ওষুধ উৎপাদন শিল্পে একটা নতুন দিশা খুলে গেছে। তবে আয় বৈষম্য, অবকাঠামো ঘাটতি আর শিক্ষার মান এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। ইতিহাস আমাদের শেখায়, যখন এক জাতি নিজের জ্ঞান, শিল্প আর পরিশ্রমে বিশ্বাস রাখে তখন তাকে দমিয়ে রাখা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।